হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের এই 10 নম্বর ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো এর আগে আমরা ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট থেকে যে পর্যন্ত কমপ্লিট ডিসকাশন করেছি উইথ নিউমেরিক্যালস প্রবলেম এবং কোন লেভেলে তোমরা প্রিপারেশন করবে সেটাও বলেছি। সেটা হচ্ছে এই টিল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরি আলোচনা করা হয়েছে, নিউমেরিক্যালস অনেক সুন্দর সুন্দর কিছু নিউমেরিক্যালস আলোচনা করা হয়েছে। এবার দেখো, একটা কথা তোমাদেরকে কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে এবং আমি বলে দিচ্ছি শুরুতেই। দেখো, তোমরা যেখানেই পেইড কোর্স নাও বা যেখানেই কোচিং নাও, যে কোনো টপিক থেকে কিন্তু প্রচুর প্রচুর নিউমেরিক্যালস প্রবলেম হয়, ঠিক আছে? মানে এক একটা টপিক থেকে অনেক রকমের নিউমেরিক্যালস প্রবলেম হয়। কোনো ইনস্টিটিউশন বা কোনো টিচারেরই কিন্তু এখন, বা তোমাদের নিজেদেরও কিন্তু এখন অত সময় নেই যে সবগুলো ধরে ধরে একটা 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 করে তারপর তোমাদের এক্সপ্লেইন করা, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের দায়িত্ব কি হবে? তোমরা লেভেলটা জানো যে কোন লেভেলের বা কোন ধরনের প্রশ্ন এই টপিক থেকে আসতে পারে, কোন ধরনের থিওরি আসতে পারে, কোন ধরনের নিউমেরিক্যালস আসতে পারে। তো আমি তো আমার ভিডিওতে বলেই দিচ্ছি যে মোটামুটি এই লেভেলের তোমরা প্রিপেয়ার করবে বা এই লেভেলের যত নিউমেরিক্যালস আছে সেগুলো করবে। তারপরেও তোমাদের যেটা যেটা মনে হবে যে এই ধরনের নিউমেরিক্যালস করা যেতে পারে, সেগুলো কিন্তু তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে এবং নিজের উদ্যোগে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি কোচিং ইনস্টিটিউশনের ভরসায় থাকো যে একটা টপিক থেকে আমাদের 100% সব নিউমেরিক্যালস করিয়ে দেবে, সেটা কিন্তু সম্ভব না। যদি অনেকটা সময় থাকতো তাহলে সেটা সম্ভব হতো, ঠিক আছে? যেহেতু সময় খুব কম আর তার মধ্যে এত এত টপিক একসঙ্গে পড়তে হচ্ছে তোমাদের, তো সেই হেতু যে নিউমেরিক্যালসগুলো সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু তোমরা এই ভিডিওতে পাবে। যারা পেইড কোর্স নিয়েছো অন্য টিচারদের কাছে, যারা কোচিংয়ে পড়ছো সেখানে পাবে, এবং তারপরেও কিন্তু তোমাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে নিজে থেকে কিছু নিউমেরিক্যালস করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো আমাদের এই ক্লাস শুরু করি। আজকে আমরা পড়ব হচ্ছে ডেফিনিশন অফ ওয়ার্ক, তারপরে ইউনিট, ওয়ার্কের যে ওয়ার্ক সম্পর্কিত যে ইউনিটসগুলো রয়েছে বা কার্যের যে ইউনিটগুলো সেগুলো দেখব। তারপর মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, কনজারভেশন অফ এনার্জি, দ্য কেস অফ এ ফ্রিলি ফলিং বডি, পাওয়ার, ডেফিনিশনস, ইউনিট। সেই সঙ্গে এই ইউনিটসের যে ব্যাপারটা, ইউনিটস ডাইমেনশন, এই নিয়ে আমি একদিন একটা অন্য আলাদাই ভিডিও বানাবো, কেননা এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এবং একটা না একটা ডাইমেনশনাল প্রবলেম প্রত্যেকটা কোশ্চেনেই থাকে, প্রত্যেকবারের কোশ্চেনেই থাকে, এবারও থাকবে এরকমটাই আশা করা যায়। তো ডাইমেনশনটা ইম্পর্টেন্ট, সঙ্গে ইউনিট তো অবশ্যই। তো চলো আজকে আমরা এই টপিকগুলো দেখে নিই। তো প্রথমেই হচ্ছে ডেফিনিশন অফ ওয়ার্ক বা কার্য কাকে বলে। দেখো, সিম্পলি আমরা কার্য বলতে যেটা বুঝি বা কার্যের ডেফিনিশন আমরা যেটা পড়েছি, যে আমরা যদি কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করি, যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করছে বলে মনে করা হয়। যেমন মনে করো এখানে হচ্ছে একটা আমাদের অবজেক্ট রয়েছে বা বস্তু রয়েছে, ঠিক আছে? এবার এই বস্তুটার ওপর আমরা যদি বল প্রয়োগ করি, মনে করি এফ বল প্রয়োগ করছি, তাহলে বস্তুটার স্মরণ যদি এস হয়, ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ককে কিভাবে লিখি? ডাব্লিউ ইজ ইকালস টু এফ ডট এস, ঠিক আছে? ডাব্লিউ ইজ ইকালস টু এফ ডট এস। তো এটাই হচ্ছে আমাদের কার্যের সংজ্ঞা বা ওয়ার্কের ডেফিনিশন, যে কোনো বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করি, বলের প্রয়োগ বিন্দুর যদি স্মরণ হয় তাহলে বলা হয় এই যে প্রযুক্ত বল সেটা হচ্ছে কার্য করছে, ঠিক আছে? এটাই সংজ্ঞা নিয়ে কোনো দ্বিমত বা কোনো কনফিউশন থাকার কথা নয়। তাহলে ওয়ার্ক ডান আমরা লিখতে পারি ফোর্স ইন্টু ডিস্টেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। তার মানে যে দিক থেকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি
সেই দিকেই কিন্তু সরণটা ঘটছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স, আর এটা আমরা বলতে পারি সরণ, ঠিক আছে। ফোর্স ইন্টু ডিস্টেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। এবার দেখো, এবার একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যখন যদি ফোর্সটা একটা অ্যাঙ্গেল করে উইথ দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, ফোর্সটা যদি মনে করো এই একটা সারফেস রয়েছে, ফোর্সটা যদি একটা অ্যাঙ্গেল করে থাকে, মনে করি অ্যাঙ্গেলটা থিটা, ব্যাপারটা কি, ইফ দ্য ফোর্স ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, তার মানে বডিটা এই দিকে মুভ করছে বা ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট হচ্ছে বডির এই দিকে, কিন্তু ফোর্সটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে এই দিক বরাবর। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই একই রকমভাবে দেখো, আমরা যদি এটাকে এফ ধরি, এই এফ বলটার এই যে উপাংশটা, অনুভূমিক উপাংশকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, অনুভূমিককে কস থিটা দিয়ে, আর যদি উলম্ব কিছু উপাংশ থাকতো তাহলে সেটা সাইন হয়ে যেত, উলম্ব উপাংশের এখানে আমাদের দরকার নেই। তো যখন এই ফোর্সটা এই ডিসপ্লেসমেন্টের ডিরেকশনের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে থাকবে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই ডাব্লু ইজিক্যালস টু এফ ডট এসটা তখন গল্পে ওই কস থিটাটা আসবে, এফ এস হচ্ছে এফ কস থিটা, তাই তো, এফ কস থিটা। এবার ওয়ার্কের যে ইউনিট, ওয়ার্কের যে ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, বা ডাইমেনশন কি হবে, ডাইমেনশন অফ ওয়ার্ক বা কার্যের যে মাত্রা, সেটা হচ্ছে বলের মাত্রা, মুখস্থ রাখতে হবে, mL(T⁻²), এটা হচ্ছে বলের মাত্রা, আর হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে একটা লেন্থ, তাহলে এল আর এল মিলে হয়ে যাবে L²T⁻², এটা হয়ে যাবে হচ্ছে কার্যের মাত্রা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কার্যের মাত্রাও ইম্পর্টেন্ট, ইউনিটও ইম্পর্টেন্ট। এবার দেখো এসআই পদ্ধতিতে কার্যের একক কি হয়ে যাবে, এসআই পদ্ধতিতে হচ্ছে কার্যের একক হয়ে যাবে, আমরা যদি বের করি এসআই পদ্ধতিতে বলের একক কি হয়, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে বলের একক ডাইন, তাই তো, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন আর সিজিএস পদ্ধতিতে ডাইন। তাহলে এসআই পদ্ধতিতে আমরা কার্যের একক বের করব, তাহলে বলের একক ইন্টু ডিস্টেন্সের একক, তার মানে কার্যের একক হয়ে যাবে নিউটন, এসআই তো নিউটন মিটার, তাই তো। তাহলে আমরা যদি সংজ্ঞা দিই এই ইউনিট দিয়ে, তাহলে ইফ এ ফোর্স অফ 1 নিউটন প্রডিউস ডিসপ্লেসমেন্ট অফ 1 মিটার ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, দ্য ওয়ার্ক ডান ইজ কল্ড 1 জুল। তাহলে এই নিউটন মিটারকে আমরা আবার জুল লিখতে পারি, নিউটন মিটারকে আমরা আবার জুল লিখতে পারি, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক হয়ে গেল আমাদের নিউটন মিটার বা জুল। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে ডাইন, সেন্টিমিটার অর আর্গ, ঠিক আছে, ইআরজি আর্গ, সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্গ, এবং আর্গ এবং জুলের যে রিলেশন সেটা হচ্ছে 1 জুল সমান 10⁻⁷ আর্গ। আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাই তো, সেরকমভাবেই এই 1 জুল সমান 10⁻⁷ আর্গ, এগুলো মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। এটা হয়ে গেল আমাদের কার্যের একক। তাহলে ডেফিনিশন অফ ওয়ার্ক হয়ে গেল, রিলিভেন্ট ইউনিটস হয়ে গেল। এবার দেখো কার্য আবার হচ্ছে 3 রকমের হতে পারে নর্মালি, জেনারেলি। এই ওয়ার্ক ডান বা ওয়ার্ককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি 3 ভাগে ভাগ করতে পারি, এই
ওয়ার্ক বা কার্যকে আমরা 3 রকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিরো ওয়ার্ক, আরেকটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, আরেকটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ওকে, জিরো ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। জিরো ওয়ার্কটা কখন হবে? এই ডাব্লু সমান সমান আমরা জানি হচ্ছে এফ এস কস থিটা, তাই তো? তো দেখো এই ডাব্লুটা কখন কখন জিরো হবে? যখন হচ্ছে এসটা জিরো হবে। এস জিরো হওয়া মানে কি? আমরা এই বস্তুটার উপর বল প্রয়োগ করছি কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। ডিসপ্লেসমেন্ট যদি না হয় বস্তুটার, তাহলে এস এর কি কোনো ভ্যালু থাকবে? এস এর ভ্যালু থাকবে না, এসটা জিরো হয়ে যাবে। তো এই এস যখন জিরো হয়ে যাবে তখন আমাদের ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে। এটা একরকমভাবে ওয়ার্ক ডান জিরো হতে পারে। দুই, আর কোন রকমভাবে জিরো হতে পারে? যখন আমাদের এফ এবং এস এর মধ্যবর্তী যে কোণ, ঠিক আছে, এফ আর এস, মনে করি বলটা যদি এদিক থেকে প্রয়োগ হয়, ডিসপ্লেসমেন্টটা যদি এখানে হয়, এফ আর এস এর মধ্যবর্তী কোণ যদি থিটাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডাব্লিউ ইজিক্যালস টু কি লিখতে পারি? এফ এস ইন্টু কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির ভ্যালু কত? জিরো। তাহলেও কিন্তু ডাব্লিউ ইজিক্যালস টু জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাবে, আর ওই ওয়ার্ক ডানটা বা ওই ওয়ার্কটা হচ্ছে জিরো ওয়ার্ক, ঠিক আছে? এবার পজিটিভ ওয়ার্ক কখন বলবো? আচ্ছা, এই জিরো ওয়ার্কের একটা এক্সাম্পল মনে করো, তুমি যদি একটা ওয়ালকে যদি ধাক্কা মারো, তাহলে ওয়ালটা তো ডিসপ্লেসড হবে না। তো সেক্ষেত্রে কি তুমি ফোর্স অ্যাপ্লাই করছো না? তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কিন্তু ওয়ালটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। তার মানে তুমি যদি তোমার মনে হচ্ছে যে তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ বা টায়ার্ড হয়ে গেছো, অনেক শক্তি চলে গেছে, কিন্তু ফিজিক্যালি মানে ফিজিক্সের মতে তুমি কিন্তু কোনো কাজই করছো না, যেহেতু ডিসপ্লেসমেন্ট নেই সেখানে। এটা গেল একটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে ওই যে আমরা এক্সাম্পলটা পড়েছি যে একজন ব্যক্তি সুটকেস হাতে নিয়ে সরল রেখা বরাবর চলছে বা সোজা পথ ধরে চলছে। সেখানে দেখো ডিসপ্লেসমেন্টটা যে হচ্ছে সেটা পথ বরাবর হচ্ছে, আর তার সঙ্গে যে ফোর্সটা সেটা নিচের দিকে কাজ করছে। তো তাদের যে মধ্যবর্তী যে কোণ সেটা 90 ডিগ্রি হচ্ছে। সেক্ষেত্রেও সেই ব্যক্তিটি কোনো কাজ করছে না। এই বিষয়গুলো না তোমাদের বেসিক যে বইগুলো আছে, সে ক্লাস 9-10-এর ফিজিক্স বই হোক বা 11-12-এর, সেখানে দেখতে পারো, মানে যেখান থেকে তোমরা আগে পড়েছিলে। তাহলে কি হবে, বিষয়টা আগের সমস্ত কিছু মনে পড়ে যাবে, এবং দেখা গেল ওখানে তোমরা শর্ট নোটও বানিয়ে রেখেছিলে বা তোমাদের মতো করে কিছু লিখে রেখেছিলে পেন্সিল দিয়ে, সেগুলো দেখেও কিন্তু মনে পড়ে যাবে। এরকম থাকে যে অনেকেই থাকে যে বইয়ের পাশে পেন্সিল দিয়ে ছোটো ছোটো করে লিখে রাখে তাদের নিজেদের মতো করে। তো তোমরা নিজেদের পুরনো বইগুলোও দেখতে পারো, এই বেসিক যেই জিনিসগুলো আর কি রয়েছে সিলেবাসে সেগুলোর জন্য। তো জিরো ওয়ার্ক হয়ে গেল। এবার হচ্ছে পজিটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্কটা কখন হবে এবং এক্সাম্পল কি? পজিটিভ ওয়ার্ক হবে, একটা হচ্ছে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে কম হয়, সেক্ষেত্রে আমরা এক রকমের পজিটিভ ভ্যালু পাবো ওয়ার্ক ডানের। আর একটা বিষয় হচ্ছে, if a force acting on the body has a component in the direction of the displacement, then the work done by the force is positive. তার মানে এই যে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি তারই একটা কম্পোনেন্ট এই ডিরেকশন ওয়াইজ থাকবে, অর্থাৎ ফোর্সটা যেদিক থেকে অ্যাপ্লাই করছি বস্তুর সরণও যদি সেদিকেই হচ্ছে, সিম্পলি বলতে গেলে, তাহলে সেক্ষেত্রেও আমরা একটা পজিটিভ ওয়ার্ক ডান পাচ্ছি বা পজিটিভ ওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে? পজিটিভ ওয়ার্কের এক্সাম্পল আমরা কি বলতে পারি? when a load is lifted, then the lifting force and displacement act in the same direction. তো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই লিফটিং ফোর্স ইজ পজিটিভ, ঠিক আছে? তারপর যখন আমরা কোনো স্প্রিংকে স্ট্রেসড করা হয়, সেক্ষেত্রেও ওয়ার্ক ডান বাই দ্য স্ট্রেচিং ফোর্স ইজ পজিটিভ। তুমি দেখো স্ট্রেস যদি করো, এই দিক থেকে টানছো স্প্রিংটাকে, ডিসপ্লেসমেন্টটাও এই দিকেই হচ্ছে, ঠিক আছে?
আচ্ছা, আমি এইভাবে কেন বলছি, এটাও তো একেও তো বলতে পারি। আমরা ফোর্সটা এই দিকে দিচ্ছি, ওর স্ট্রেচিংটাও এদিকেই হচ্ছে, মানে একই। তো এই এক্সাম্পলটাও আমাদের পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে হতে পারে, মানে যেদিকে ফোর্স দিচ্ছি ডিসপ্লেসমেন্টটাও সেদিকে হচ্ছে। তাহলে নেগেটিভ ওয়ার্ক কখন পাবো? নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, ওই যে থিটাটার ভ্যালুটা বলেছিলাম, সেই থিটাটার ভ্যালু 90 ডিগ্রির থেকে বেশি হতে হবে এবং 180 ডিগ্রির থেকে কম হতে হবে। এই রেঞ্জের যদি কোনো অ্যাঙ্গেল দেখো, সেক্ষেত্রে আমরা যেই ওয়ার্কটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। তাহলে এক্ষেত্রে আমরা অন্য আরেক রকমভাবে বলতে পারি, ইফ এ ফোর্স অ্যাক্টিং অন এ বডি হ্যাজ আ কম্পোনেন্ট ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। তার মানে আমরা যদি এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি, বস্তুটার ডিসপ্লেসমেন্ট যদি এই দিকে হয়, মানে এর ফোর্সটার কম্পোনেন্ট যদি অপোজিট দিকে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়ার্ক ডান পাচ্ছি। দেখো, সিম্পলি ভাবার চেষ্টা করো, জিরো ওয়ার্ক কখন হবে? মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই থিটার একটা গল্প আসবে আর হচ্ছে ডিসপ্লেসমেন্টের একটা গল্প আসবে, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে জিরো ওয়ার্ক ডানের ক্ষেত্রে থিটার গল্পটা কি হলো, আমি আবার আলাদা করে বলি, একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা এখানে মানে ঘাবড়ানোর কিছু নেই বা এখানে কঠিন ভাবার কিছু নেই। জিরো ওয়ার্ক ডানের ক্ষেত্রে প্রত্যেকটা জিরো হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক, দুই রকমের গল্প আসবে। প্রথম গল্পটা হচ্ছে থিটা রিলেটেড। তাহলে জিরো কখন পাবো? ওই থিটা একটা হচ্ছে থিটার গল্প 90 ডিগ্রি, আর কখন পাবো হচ্ছে যখন হচ্ছে এসটা জিরো হয়ে যাচ্ছে, আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, বা অন্যরকমভাবে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, সেক্ষেত্রেও আমরা ওয়ার্ক ডান পাবো না, ঠিক আছে? এই দুই রকমভাবে। এবার পজিটিভ ওয়ার্ক কখন পাচ্ছি? ওই যে দুই রকমভাবে আবার হবে। পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে থিটার যে ভ্যালু সেটা হতে হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রির থেকে কম। তাহলে 0 লেস অর ইকুয়ালস টু থিটা লেস দেন 90 ডিগ্রি, ইকুয়াল টু কিন্তু হবে না, লেস দেন হবে 90 ডিগ্রি। এখানে 0 হতে পারে, কেননা cos 0 মান 1, সেক্ষেত্রেও আমরা পজিটিভ ভ্যালু পাবো বা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তো এখানে পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে থিটার গল্প হলো, থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে কম হতে হবে, তখন আমরা পজিটিভ পাবো, 90 ডিগ্রি হয়ে গেলে 0 পাবো। আর 2 নম্বর গল্প পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে, যেদিকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সের কম্পোনেন্ট, মানে ডিসপ্লেসমেন্টের দিকে একটা ফোর্সের কম্পোনেন্ট যদি থাকে, অর্থাৎ যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্ট যদি সেদিকেই হয়, তাহলে আমরা পজিটিভ ওয়ার্ক পাবো। নেগেটিভ ওয়ার্ক কি? ওই প্রথমে একটা থিটার গল্প আসবে, তার মানে হচ্ছে 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি। তার মানে থিটার ভ্যালু 90 অপেক্ষা বড় হতে হবে, 180 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়ার্ক পাবো। থিটার গল্প শেষ। আর কিভাবে পেতে পারি? যেদিকে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি যদি তার কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে থাকে, তাহলেই আমরা, বা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্ট সেদিকে না হয়ে উল্টো দিকে হচ্ছে, আর ফোর্সের একটা কম্পোনেন্ট সেদিকে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও আমরা নেগেটিভ ওয়ার্ক পাবো, ঠিক আছে? এই হলো 3 রকমের ওয়ার্কের গল্প। এবার আমরা চলে যাব হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে, মানে এনার্জি ব্যাপারটা কি সেখানে। তো এনার্জিটা কি জিনিস? এনার্জি হলো দ্য অ্যাবিলিটি ফর ডুইং ওয়ার্ক, মানে কতটা কাজ করার সামর্থ্য রয়েছে। কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে, বাংলায় যদি আমরা বলি যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। আর ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে ক্ষমতা বলে, ঠিক আছে? তো এনার্জির ডেফিনিশন হচ্ছে অ্যাবিলিটি ফর ডুইং ওয়ার্ক। দ্য এনার্জি অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ ইটস ক্যাপাসিটি অর অ্যাবিলিটি ফর ডুইং ওয়ার্ক, ঠিক আছে? আমি তাহলে লিখে দিচ্ছি, ক্যাপাসিটিও বলতে পারি অর অ্যাবিলিটিও বলতে পারি। অ্যাবিলিটি ফর ডুইং ওয়ার্ক, অ্যাবিলিটি ফর ডুইং ওয়ার্ক। এবার আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেছি, এখন বলে দিচ্ছি, কোনো অসুবিধে নেই। এই কার্যটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? এবং একই রকমভাবে
এই শক্তি বা এনার্জি এটাও একটা স্কেলার কোয়ান্টিটি। এবার তোমরা মনে রাখবে, দেখো এখানে এনার্জির ক্ষেত্রে আমরা কিন্তু ওই কার্য করার ক্ষমতা বা কার্য করার যে অ্যাবিলিটি সেটাই বলছি। তো কার্যর যে ইউনিট আর এনার্জির বা শক্তির যে ইউনিট সেটা কিন্তু এক হবে, ঠিক আছে। দ্য ডাইমেনশন অফ এনার্জি আর দ্য সেম অ্যাজ দ্যাট অফ ডাইমেনশন অফ ওয়ার্ক। তো ওয়ার্কের ডাইমেনশন আমরা দেখে নিলাম, তো এখানে আমি লিখে দিচ্ছি সেম অ্যাজ ওয়ার্ক। তার মানে ইউনিট আর ডাইমেনশনটা কার্যের সঙ্গে শক্তির একই রকম হবে বা সমান হবে। এবার এই যে এনার্জি সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এই এনার্জিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। কাইনেটিক এনার্জি কাকে বলে জানবো, পোটেনশিয়াল এনার্জি কাকে বলে জানবো, আর তাদের মধ্যে রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম জানবো, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, দেখতে থাকো। তো কাইনেটিক এনার্জি হচ্ছে দ্য এনার্জি প্রসেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি। মানে কোনো একটা বডি যখন মোশনে থাকবে তখন যেই এনার্জি অ্যাসোসিয়েটেড থাকবে ওই বডিটার সঙ্গে সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আমি আবারও বলছি, দ্য এনার্জি প্রসেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি। অন্যরকম ভাষায় আমরা বলতে পারি, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান দ্যাট ইজ a moving object can do before coming to rest is equal to its kinetic energy। মানে কাইনেটিক এনার্জির গল্প যখনই আসবে তখনই ভাববে যে বস্তুটা মোশনে আছে, ঠিক আছে। কোনো বস্তু যখন মোশনে থাকে তখন যে এনার্জিটা অ্যাসোসিয়েটেড থাকে বা মোশনে আছে একটা বস্তু, সেটা স্টপ হওয়ার আগে পর্যন্ত তার যে এনার্জিটা কাজ করছে সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির সঙ্গে ইমোশন কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কী হবে, আচ্ছা কাইনেটিক এনার্জি যে ফর্মুলা সেটা আমি বলে দিচ্ছি। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু, যদি বস্তুটার মাস যদি এম হয় আর যদি ভি গতিবেগে মুভ করে তাহলে কাইনেটিক এনার্জি হয় হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা সবাই জানো তোমরা, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে। এম হচ্ছে মাস, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য বডি, ঠিক আছে। এবার কাইনেটিক এনার্জি আর লিনিয়ার মোমেন্টামের রিলেশনটা বলার আগে আমি পোটেনশিয়াল এনার্জিটা বলি। পোটেনশিয়াল এনার্জি কি, দেখো কাইনেটিক এনার্জিতে আমরা দেখলাম যে বডিটা মোশনে আছে, ঠিক আছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জিতে না মোশনের গল্পটা আসবে না। আমরা দেখো কথায় কথায় বলি যে কতটা পোটেনশিয়ালিটি রয়েছে তোর মধ্যে, এরকমভাবে বলি ফ্রেন্ডসদেরকে, বা এই কথাটা পোটেনশিয়াল কথাটা আমরা অন্য অনেক জায়গায় শুনে থাকি। তো পোটেনশিয়াল মানে হচ্ছে সেই এনার্জি, কোনো একটা বডির সেই এনার্জি ডিফাইন অ্যাজ দ্য এনার্জি প্রসেসড বাই দ্য বডি বাই ভার্চু অফ ইটস পজিশন অর কনফিগারেশন ইন সাম ফিল্ড। তার মানে কোনো একটা বডির পজিশন এবং কনফিগারেশন, তার অবস্থানের জন্য, তার আকৃতির জন্য যে শক্তিটা অ্যাসোসিয়েটেড থাকে তার সঙ্গে, সেটাই হলো পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। কোনো একটা বস্তুর বা কোনো একটা বডির পজিশন আর কনফিগারেশনের জন্য যে এনার্জিটা প্রসেসড বাই দ্য বডি বাই ভার্চু অফ ইটস পজিশন অর কনফিগারেশন ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। আমি আবারও বলছি সংজ্ঞাটা, তোমরা চাইলে লিখে নিতে পারো, কিন্তু লেখার দরকার নেই, কেননা তোমাদের বইতেই পেয়ে যাবে তোমরা। দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি possessed by the body by virtue of its position or configuration in some field। তার মানে বস্তুর অবস্থানের জন্য তার মধ্যে যে এনার্জিটা কাজ করে বা যে এনার্জিটা অ্যাসোসিয়েটেড থাকে সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি।
যেমন এক্সাম্পল, আ বডি লাইং অন দ্য রুফ অফ এ বিল্ডিং হ্যাজ সাম পোটেনশিয়াল এনার্জি ওয়েন অ্যালাউড টু ফল ডাউন, ইট ক্যান ডু ওয়ার্ক। মানে একটা বডি, মনে করো ছাদের উপরে একটা বডি আছে, কোনো একটা বল রয়েছে, সেটা তো স্থির রয়েছে, সেটা তো মোশনে নেই। তাহলে ওই স্থির অবস্থায় ওর যে কনফিগারেশনের জন্য, ওর যে পজিশনের জন্য একটা যে শক্তি কাজ করছে বা একটা যে শক্তি রয়েছে, সেটাকে যদি আমরা ওকে যদি এবার আমরা ফল করি, মানে ওপর থেকে ছুঁড়ে দিই, তাহলে কিন্তু ও আবার ওয়ার্ক করবে। তাহলে ওর যদি এনার্জিই না থাকে তাহলে ও কাজ করবে কিভাবে? তার মধ্যে তার মানে ওর মধ্যে একটা এনার্জি ছিল, যার জন্য ও যখন পড়ছে একটা কাজ করতে পারছে। ওই যে এনার্জিটা ওর মধ্যে ছিল স্থিতাবস্থায় বা স্থির অবস্থায়, সেটাই হচ্ছে ওর কনফিগারেশনের জন্য, ওর পজিশনের জন্য। তাহলে ওই এনার্জিটাই হয়ে যাবে হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়ালিটি উইদিন আস, এরকম করে বলি আমরা। তো পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কোনো পজিশন আর কনফিগারেশনের জন্য যেই এনার্জিটা থাকে। তো পোটেনশিয়াল এনার্জি জেনারেলি আমরা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা লিখি mgh দ্বারা, mgh এরকমভাবে আমরা লিখি। মানে মনে করো একটা বডি রয়েছে h হাইটে, এবার বা একটা বডিকে, এখানে আমাদের একটা বডি রয়েছে, এই বডিটাকে আমরা এখানে নিয়ে যাব, মনে করি বডিটা এ, এর মাস হচ্ছে m। তাহলে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে mg, নিচের দিকে কাজ করবে। এবার এই গ্র্যাভিটেশনের এগেনস্টে আমরা যদি বস্তুটাকে যদি ওপরে উঠাই, তাহলে আমাদেরকে কিছু কার্য করতে হবে, এবং সেই কার্যটাই হচ্ছে এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি, বা বলতে পারি আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিকে আমরা ইউ সিম্বল দ্বারা ডিনোট করে থাকি। তো ওয়ার্ক ডান প্রথমে বের করি, ঠিক আছে, যে এই বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে যেতে আমাদের কতটা কাজ করতে হবে। আমরা জানি W = F × S। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে কাজ করছে, তাহলে F এর ভ্যালু কত? F এর ভ্যালু হচ্ছে mg, আর কতটা ডিসপ্লেস হচ্ছে, কতটা যাচ্ছে, সরণ কতটা হচ্ছে h, তাহলে S এর জায়গায় হয়ে যাবে আমাদের হচ্ছে h। তো এই যে ওয়ার্ক ডানটা যেটা করতে হলো, সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সুতরাং U = mgh, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh দ্বারা, mgh ফর্মুলা দ্বারা পোটেনশিয়াল এনার্জি আমরা লিখে থাকি, আর কাইনেটিক এনার্জি হচ্ছে 12 mv² ফর্মুলা দ্বারা। আশা করি মনে থাকবে, এই দুটো কিন্তু আমাদের দরকার হবে। আর পোটেনশিয়াল এনার্জির যে ইউনিট এবং ডাইমেনশন, সেটাও ওই কার্যের যে ডাইমেনশন সেটাই হবে, মানে জুল, এসআইতে জুল আর সিজিএসে আর্ক, ঠিক আছে। এবার হচ্ছে রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। তো কাইনেটিক এনার্জিটাকে আমরা যদি কে ই বা মনে করো ই দিয়ে লিখি, ঠিক আছে, ই দিয়ে লিখি কাইনেটিক এনার্জি, তাহলে রিলেশন বিটুইন ই অ্যান্ড পি, ইটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, পিটা হচ্ছে মোমেন্টাম। সিম্পল, কিছুই না, জাস্ট আমাদের সূত্রটাকে বসাবো। তাহলে দেখো কাইনেটিক এনার্জি ই = আমরা জানি 12 mv²। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ছোটো ছোটো পরীক্ষাতে দেখেছি দিয়েছে এই ধরনের, এই কোশ্চেন রিলেটেড নিউমেরিক্যালস প্রবলেম। তো ই = কাইনেটিক এনার্জি = 12 mv²। আবার আমরা জানি, we know linear momentum p = mv, তাই তো, p = mv। তাহলে আমরা কি কোনো রকম উপায়ে এখানে পিটা লিখতে পারি? যদি পিটা লিখতে পারি তাহলেই তো আমরা ই আর পি এর যে রিলেশন সেটা পেয়ে যাব। তাহলে পিটা আমরা নর্মালি লিখতে পারছি না, কিন্তু আমরা জোর যদি করি, জোর করেই আমাদেরকে লিখতে হবে। দেখি কিভাবে লেখা যায়। তাহলে ই = লিখি হাফ। দেখো আমাদের যদি এখানে m² v² থাকতো তাহলে p² লিখতে পারতাম। দেখো p² যদি করি, p² মানে হচ্ছে m²
ভি স্কোয়ার, তাই তো? তো এখানে ভি স্কোয়ার আছে কিন্তু এম স্কোয়ার নেই, তাহলে আমরা এম স্কোয়ার করতে পারি কি জোর করে? অবশ্যই পারি, সেটা আবার কনসা বড় ব্যাপার। এম স্কোয়ার লিখে দিলাম, ভি স্কোয়ার লিখে দিলাম, এম দিয়ে ভাগ করে দিলাম, এই এম কাটা গেল, তার মানে এই লাইনটাই আমরা আবার লিখলাম, মানে ওপরে নিচে এম দিয়ে গুণ করে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? হাফ এম ভি স্কোয়ার, এখানে একটা এম গুণ করলাম, এখানে নিচে একটা এম গুণ করলাম। আদতে তো এম কাটা গেল, কিছুই লিখলাম না, কিন্তু আমরা এটাকে ফোর্সফুলি এপি লেখার জন্য আমরা এটাকে এরকম করে লিখলাম। তাহলে এই এম আর এই এম গুণ হয়ে এম স্কোয়ার হয়ে গেল, এই এমটা নিচে এলো। এবার দেখো, এবার আমরা লিখতে পারি পি, অবশ্যই লিখতে পারি। এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা লিখব পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার এটা হচ্ছে এম, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ই ইজ ইকালস টু পি স্কোয়ার বাই 2m। সুন্দর একটা রিলেশন পেয়ে গেলাম। বা এখান থেকে আরও আমরা সিম্পলিফাই করতে পারি, পি স্কোয়ার ইজ ইকালস টু 2me বা পি ইজ ইকালস টু √2me। এই প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইকুয়েশন তোমাদের প্রয়োজন হবে। আশা করি যখন ভিডিওগুলো দেখো তোমরা খাতা কলম নিয়ে বসো, এবং এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে? তো এই গেল রিলেশন। আমাদের নেক্সট টপিক কি? সিলেবাস থেকে আমাদের নেক্সট টপিক হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, দ্য কেস অফ এ ফ্রিলি ফলিং বডি। ফ্রিলি ফলিং বডির যে কেসটা আমরা করেছি, আমরা যখন এইচএস দিয়েছি তখন করেছি। কেসটা খুবই সুন্দর একটা কেস, দেখলেই মনে পড়ে যাবে, যারা কেমিস্ট্রির আছো তোমরা দেখলেই মনে করতে পারবে। দেখো, মনে করি একটা বস্তু ফ্রিলি ফল হচ্ছে, ঠিক আছে, আন্ডার গ্র্যাভিটি ফ্রিলি ফল করছে। তো এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে আসছে ফ্রি ফলের ক্ষেত্রে, ঠিক আছে। এবার মনে করি এ থেকে বি এর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, ঠিক আছে, এ থেকে বি এর দূরত্ব এক্স, আর এই ভূমি থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের এইচ। ভূমি থেকে এ বিন্দুর টোটাল দূরত্বটা আমরা লিখি এইচ, হাইট। ওকে, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কত হবে? বিসি ডিস্টেন্সটা কত হবে বলো ছবির থেকে? সম্পূর্ণটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এক্স। তাহলে এইচ থেকে আমরা যদি এক্সটা বিয়োগ করে দিই তাহলেই তো এইটুকু পেয়ে যাব, তাই না? সিম্পল ক্যালকুলেশন, তাহলে এইচ মাইনাস এক্স হয়ে যাবে আমাদের হচ্ছে বি টু সি। ওকে, তাহলে আর এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বা কনজারভেশন অফ এনার্জিটা কি বলেছে? যে দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি স্টেটস দ্যাট এনার্জি ক্যান neither be created nor be destroyed but can be converted from one form to another। মানে শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না, শক্তিকে ধ্বংস করতে পারি না, শুধুমাত্র শক্তির রূপান্তর সম্ভব, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সম্ভব। আমরা শক্তিকে সৃষ্টি করতে পারি না, শক্তিকে ধ্বংস করতে পারি না। এটাই তো কনজারভেশন অফ এনার্জি বা শক্তির যে সংরক্ষণ বলো, ভরের সংরক্ষণ বলো, সংরক্ষণ সূত্রগুলো মোটামুটি একই রকম হয়। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? হিয়ার উই শ্যাল রেস্ট্রিক্ট আওয়ার ডিসকাশন টু কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি which states that the total mechanical energy of a body in an isolated system remains constant. Mechanical energy of a body is the sum of its kinetic and potential energy। মানে আমরা এই কনজারভেশন অফ এনার্জিতে দেখাবো হচ্ছে যে টোটাল মেকানিক্যাল এনার্জি যে কোনো পয়েন্টে সেটা সেম হবে। এবার মেকানিক্যাল এনার্জিটা কি? মেকানিক্যাল এনার্জি হচ্ছে সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি যদি তোমাদের কনফিউশন হয়, তাই জন্য মেকানিক্যাল এনার্জি ইজ ইকালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি is known as mechanical energy. ওকে, এবার এক্ষেত্রে
আমরা কি করছি, আমরা দেখব যে কনজারভেশন অফ এনার্জি, আমরা এটা প্রুফ করব দ্য কেস অফ এ ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে। এই যে তিনটে বিন্দু, এই তিনটে বিন্দুতে যদি টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকে বা ভ্যালু একই থাকে, তাহলেই আমাদের এটা প্রুফ হয়ে যাবে। বোঝা গেল? আমরা কি করতে যাচ্ছি, এ বি সি এই প্রত্যেকটা বিন্দুতে আমরা মেকানিক্যাল এনার্জি বের করব এবং দেখব যে এক আসছে কিনা। যদি দেখি যে সেম আসছে, তার মানে মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ থাকছে, চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? তাহলে কনসিডার এ বডি অফ মাস এম অ্যাট রেস্ট অ্যাট পয়েন্ট এ ইজ অ্যালাউড টু ফ্রিলি ফল আন্ডার দ্য এফেক্ট অফ গ্র্যাভিটি অ্যালোন, দ্যাট ইজ আইসোলেটেড সিস্টেম। আমরা আইসোলেটেড সিস্টেম, একটা এ, এখানে একটা ছোট্ট বস্তু দেখতে পাচ্ছ, এটার ভর হচ্ছে এম, এটা ফ্রিলি ফল করছে, মানে আইসোলেটেড সিস্টেমের মতো কাজ করছে। এবার এ বিন্দুতে, ঠিক আছে, প্রথমে আমরা বের করব এ বিন্দুতে। এ বিন্দুর গল্পটা আমরা প্রথমে দেখি। এ বিন্দুর গল্প, এ বিন্দুতে কি হচ্ছে, এ বিন্দুতে কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে বস্তুর, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি সূত্র, কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ, তাই তো? কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ ইজ ইকালস টু হাফ এম, ভেলোসিটিটা ধরি, এটা এই পয়েন্টের ভি এ, এই পয়েন্টের ধরি ভি বি, এই পয়েন্টের ধরি ভি সি, তাহলে হাফ এম ভি এ তার স্কোয়ার। এবার দেখো একটা বিষয়, এই বস্তুটা তো প্রথমে তো রেস্টে ছিল, তাই তো? তারপরে মুভ করা হলো বস্তুটাকে, তাহলে এর যে ভেলোসিটিটা, কোনো কি ভেলোসিটি ছিল? ছিল না। তাহলে ভি এ ইজ ইকুয়ালস টু জিরো। যেহেতু ভি এ ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে এই যে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ, সেটাও জিরো হয়ে যাবে। ভি এর মানটা যদি আমরা জিরো বসাই, কেননা আমরা যেই বডিটা কল্পনা করেছি সেটা প্রথমে রেস্টে ছিল, ওর কোনো ভেলোসিটি ছিল না। তো এই বিন্দুতে আমরা ভেলোসিটি ভি এ ধরেছি, কোনো ভেলোসিটি নেই, তো রেস্ট থেকে ও পড়ছে, তো ভি এটা অ্যাকচুয়ালি জিরো। তাহলে এটা কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখব এবার পোটেনশিয়াল এনার্জিটা কত। এ বিন্দুর গল্প, এ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কত। দেখো, পোটেনশিয়াল এনার্জি আমরা যখন ক্যালকুলেট করব, তখন গ্রাউন্ডের রেসপেক্টেও কতটা হাইটে আছে, mgh এর হাইটটা আমরা গ্রাউন্ডের রেসপেক্টে সেই বিন্দু পর্যন্ত নিব। ঠিক আছে? তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে mg ইন্টু হাইট, এখানে হাইটটা এইচই আছে। ঠিক আছে? mgh। তাহলে এবার টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি at point A is equals to kinetic energy plus potential energy 0 plus mgh is equals to mgh। তাহলে এর গল্প শেষ। এবার আমরা বি এর গল্প করব, বি বিন্দুর ক্ষেত্রে। ঠিক আছে? এবার বস্তুটা বিতে এলো, এম ভরের বস্তুটা ফ্রিলি ফল করে বিতে এলো, বিতে এসেছে। তো বি বিন্দুতে নিশ্চয়ই, বি বিন্দু পর্যন্ত যখন এসেছে, বি থেকে আবার ও সিতেও যাবে। এবার কিন্তু গল্পটা চেঞ্জ হয়ে গেছে, এবার ভি বি ওর যে ভেলোসিটি, সেটা কিন্তু এবার জিরো নয়। ঠিক আছে? তাহলে ভি বি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। কোন সূত্র দিয়ে বের করব? ওই যে তৃতীয় সূত্র, মানে নিউটনের তৃতীয় সূত্র না, ওই যে আমাদের কাইনেমেটিক্স ইকুয়েশনগুলো ছিল না, সেগুলো। তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকালস টু 2as, এই যে সূত্রটা, এটা দিয়ে আমরা বের করব। এবার দেখো, এবার কিন্তু ভালো করে বুঝতে হবে, আমাদের এখানে ভি বা ফাইনাল ভেলোসিটিটা কি হবে। বি বিন্দুতে আমরা ভিবি ধরেছি, আর ইনিশিয়াল ভেলোসিটি ও যেখান থেকে আসলো সেখানে, তো ইনিশিয়াল ভেলোসিটি ভি এটা কি ছিল? জিরো ছিল। তার মানে এখানে ইউ মানে হচ্ছে ভি এ, ইউ এর জায়গায় জিরো বসাবো। আর এস, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কতটা এলো ও এখান থেকে 2a, এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে? অ্যাক্সিলারেশন, এখানে এই অ্যাক্সিলারেশন হবে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, কেননা এটা গ্র্যাভিটেশনাল ফল হচ্ছে, বা এবার হচ্ছে এটা হয়ে যাবে জি,
আর এস মানে কতটা ডিস্টেন্স ও এলো, এই এ থেকে বিতে আসতে ওকে কতটা ডিস্টেন্স আসতে হয়েছে দেখো ছবিতে, এই এক্স ডিস্টেন্স এসেছে। ঠিক আছে, তাহলে আমাদের ভিটা হয়ে যাবে, ভালো করে বুঝতে হবে কিন্তু, ভেলোসিটি ফাইনাল ভেলোসিটিটা হয়ে যাবে ভিবি ভিবি স্কোয়ার, আর ইউটা হয়ে যাবে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি 0, 0টা আমি লিখছি না, ইজ ইকুয়ালস টু 2, এটা হয়ে যাবে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, কেননা এটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের ঘটনাটা ঘটছে, আর ফ্রি ফল হচ্ছে, অ্যাক্সিলারেশনটা জি হয়ে যাবে, এস হয়ে যাবে আমাদের হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে ভিবি স্কোয়ার হয়ে গেল আমাদের 2gx। এবার আমরা বের করব কাইনেটিক এনার্জি। সুতরাং কাইনেটিক এনার্জি ইজ ইকালস টু হাফ এম ভিবি স্কোয়ার ইজ ইকালস টু হাফ এম ইন্টু 2gx। 2 কেটে গেল, পেলাম হচ্ছে mgx, বোঝা গেল, mgx পেলাম, কাইনেটিক এনার্জি পেলাম। আর কি লাগবে আমাদের? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি ওই সিম্পল এম জি ইন্টু এইচ। এবার দেখো গল্পটা কিন্তু আলাদা হয়ে যাবে। এইচ মানে আমি কি বলেছিলাম, গ্রাউন্ডের রেসপেক্টেও কতটা ডিস্টেন্সে আছে সেটার এইচ, সেটার হাইট, সেই ডিস্টেন্সটা নিতে হবে। তাহলে ও গ্রাউন্ড থেকে বি পর্যন্ত এসেছে, তাহলে গ্রাউন্ড থেকে বি পর্যন্ত সেটার যে লেন্থ বলতে পারি বা সেটার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বলতে পারি, ডিস্টেন্সটা কত হবে? এইচ মাইনাস এক্স। তাহলে এম জি, এইচ মানে আমাদের এইচ মাইনাস এক্স সমান সমান এম জি এইচ মাইনাস এম জি এক্স। এটাকে জাস্ট সিম্পলিফাই করে দিলাম, এম জি এইচ এম জি এক্স। এবার টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স। এই এম জি এক্স মাইনাস এম জি এক্স প্লাস কেটে গেল, কি পাবো আমরা? এম জি এইচ। এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি। অ্যাট পয়েন্ট এতে কত পেয়েছিলাম? এম জি এইচ। বিতে কত পেলাম? এম জি এইচ। এবার সি এর গল্প, সিতেও এম জি এইচই পাবো, কী করে পাই সেটা দেখো। এবার বস্তুটা হচ্ছে এ থেকে বি থেকে সিতে চলে এসেছে। ঠিক আছে, সিতে যেই চলে এসেছে ওর যে টোটাল এনার্জিটা, আচ্ছা আরেকটা গল্প আমি বলি, এখানে ও যখন এতে ছিল তখন ওর যে এনার্জি সেটা ওর কাইনেটিক এনার্জি ছিল না, গোটাটাই পোটেনশিয়াল এনার্জি। ও যখন বিতে এলো তখন ওর পোটেনশিয়াল এনার্জিও আছে, কাইনেটিক এনার্জিও আছে। গল্পটা এরকম, ও যখন সিতে আসবে ওর যে এনার্জি সেই গোটাটাই হচ্ছে শুধুমাত্র কাইনেটিক এনার্জি, ওর তখন কিন্তু পোটেনশিয়াল এনার্জি থাকবে না। অ্যাট সি পয়েন্ট দ্য ভেলোসিটি অফ দ্য বডি, তাহলে ওই একই রকমভাবে আমরা লিখতে পারি ভি সি তার স্কোয়ার ইজ ইকালস টু 2gh। কীভাবে পেলাম? এই যে ভিবিটা যেভাবে পেয়েছিলাম না, ঠিক সেভাবেই। ঠিক আছে, ঠিক সেভাবেই ভি সি স্কোয়ার আমরা পাবো হচ্ছে 2gh। ওকে, ওই একই ফর্মুলা দিয়ে ভি সি স্কোয়ার ইজ ইকালস টু 2gh। আগে ছিল এক্স, এবার কতটা ডিস্টেন্স এসেছে ও এইচ, তাই 2gh। এবার আমরা বললাম এটা, এবার হচ্ছে কাইনেটিক এনার্জিটা তাহলে কি হয়ে যাবে? কাইনেটিক এনার্জি সমান সমান হাফ ইন্টু এম ইন্টু ভিসি তার স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভিসি মানে হচ্ছে ভিসি স্কোয়ার মানে হচ্ছে 2gh। এই 2 কেটে গেল, পাবো হচ্ছে এম জি এইচ। এবার আমি কি বললাম যে সি বিন্দুতে ওর কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেই, টোটালটাই কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি 0। তো একই রকমভাবে টোটাল এনার্জি মানে কি? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, 0 প্লাস এম জি এইচ। সি বিন্দুতেও আমরা পেয়ে গেলাম এম জি এইচ, এতে এম জি এইচ, বিতে এম জি এইচ, সিতেও এম জি এইচ। তাহলে আমাদের কিন্তু কনজারভেশন অফ এনার্জি যেটা আমরা প্রুফ করতে চাইছিলাম প্রুফ হয়ে গেল। ওকে,
এটাই আমরা দেখাতে চেয়েছিলাম। তো কিভাবে বের করা হলো সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসের ক্ষেত্রে। ভেবো না যে এই এক্সপ্রেশনটা তো আর আসবে না, এটা ইম্পর্টেন্ট না, সেরকম কিছু নয়, ঠিক আছে। প্রশ্ন কিভাবে দিবে, ঘুরিয়ে ফিরিয়ে কোথা থেকে দিবে, আমরা কেউই কিচ্ছু জানি না। সুতরাং সিলেবাসে যা আছে আমাদের মতো করে আমাদের কিন্তু প্রিপারেশন করতেই হবে। তো এই গল্পটা আরেকবার একটু বলে দিই কি হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে একটা বডি ফ্রিলি ফল করছে এগেনস্ট গ্র্যাভিটি। তার যে অ্যাক্সিলারেশন সেটা আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন লিখব, এর জায়গায় জি লিখেছি দেখবে। এরপর এই যখন এতে যখন এই বস্তুটা থাকবে ওর কি হবে, গল্পটা হচ্ছে ও তো তখন স্থির আছে, ওর ভেলোসিটিটা 0 হবে, আর ওর যেহেতু স্থির আছে মোশনে নেই, তাই ওর কাইনেটিক এনার্জিটা 0 হবে। তাহলে ওর যে এনার্জিটা গোটাটাই সেটা পোটেনশিয়াল এনার্জি অনলি। ও যখন বিতে আসবে, বিতে আসলো তার মানে মোশন আছে তার মানেই ওর হচ্ছে কাইনেটিক এনার্জি আছে, এবং বিতে সেই সঙ্গে পোটেনশিয়াল এনার্জিও থাকবে ওর। তো বিতে বোথ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি আছে। বি থেকে যখন সিতে এলো, এখানে আবার পোটেনশিয়াল এনার্জি নেই, তখন ওর গোটাটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। তো এইভাবে আমরা টোটাল এনার্জিটা বের করতে পারি, এবং দেখতে পাচ্ছি যে টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট এ বি সি ইজ আইডেন্টিক্যাল, অর্থাৎ আমাদের কনজারভেশন অফ এনার্জি যেটা আমরা দেখতে চেয়েছিলাম সেটা আমরা দেখলাম। এবার আমি চলে যাব হচ্ছে পরবর্তী টপিকে, হচ্ছে পাওয়ার। পাওয়ার কাকে বলে? ওই যে বললাম যে বাংলাতে বলেছিলাম যে কার্য করার হারকে বলে হচ্ছে শক্তি, দ্য টাইম রেট অফ ডুইং ওয়ার্ক। তাহলে দ্য টাইম রেট অফ ডুইং ওয়ার্ক। তাহলে পাওয়ার আমরা লিখতে পারি হচ্ছে dw/dt, বা লিখতে পারি হচ্ছে w/t। তাহলে w = pt, w/t লিখতে পারি একই রকমভাবে। তাহলে আমরা যদি এই পাওয়ারের যে ডাইমেনশন সেটা যদি বের করতে চাই তাহলে কি হবে, ওয়ার্কের ডাইমেনশন কি হয়ে যায় আমরা দেখলাম। আচ্ছা, পাওয়ারের ডাইমেনশন আমরা বের করি। কার্যের ডাইমেনশন হচ্ছে আমাদের ml² t⁻⁻2 ছিল, আর নিচে হচ্ছে টাইমের ডাইমেনশন হয়ে যাবে। ডাইমেনশনকে থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। এই টি কাটা, আচ্ছা সরি টি কাটা যাবে না, টিটা ওপরে চলে যাবে, ঠিক আছে, টিটা ওপরে চলে যাবে। তাহলে হয়ে যাবে ml² t⁻⁻3। এটাকে আমি ঠিক করলাম না ভুল করলাম একটু দেখতে হবে, ঠিক আছে, জাস্ট একটুখানি কনফিউজড আমি একটু দেখে নিই। এটা ঠিক করেছি যদিও, তবুও ভুল শেখানো উচিত নয়। জাস্ট 1 মিনিট, আমি একটু দেখি কার্যের ডাইমেনশনটা কি ছিল। কার্যের ডাইমেনশন খুঁজে পাচ্ছি না, যাই হোক আমি তাহলে বের করি। w = fs পাচ্ছি না আমি, f হচ্ছে mlt⁻⁻2 ইন্টু s হচ্ছে l, তাহলে w হচ্ছে ml² t⁻⁻2, ঠিক আছে, বাই টিটা যদি ওপরে চলে যাবে -1 হবে। এটাই পাওয়ারের ডাইমেনশন হচ্ছে এটাই, ঠিক আছে। মাঝে মাঝে এত কনফিউজড হয়ে যাই না, শুধু মনে হয় আমিই না, অনেকেই কনফিউজড হয়ে যায়। যাই হোক, এটা তো ঠিকই থাকার কথা, আমি কেন কনফিউজড হচ্ছি? বইতে খুঁজছি পাচ্ছি না, আরও কনফিউজড হয়ে যাচ্ছি। মোট কথা ভুল তথ্য দেওয়া যাবে না। দাঁড়াও, বইটা একটু দেখছি আমি। পেয়ে গেছি, এবার আশা করি কোনো কনফিউশন থাকবে না। এই তো, এই যে পাওয়ার ওয়ার্ক বাই টাইম ml² t⁻⁻3, একদম ঠিক আছে। তো এই সবগুলো না আমি একদিন আলোচনা করব, ঠিক আছে, প্রত্যেকটা এই ডাইমেনশনগুলো দরকার। তো এটা হয়ে গেল পাওয়ারের ডাইমেনশন। এবার পাওয়ারের ইউনিট যদি বলি, ওই একই রকমভাবে কার্যের ইউনিট বাই সময়ের ইউনিট। কার্যের ইউনিটকে সময়ের ইউনিট দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে পাওয়ারের ইউনিট, তার মানে জুল পার সেকেন্ড, আর্গ পার সেকেন্ড, ঠিক আছে। এরকম করে আমরা পাওয়ারের ইউনিট পেতে পারি। আর এই তো আমরা পাওয়ারের ইউনিট লিখতে পারি হচ্ছে জুল বাই সেকেন্ড, আর্গ বাই সেকেন্ড,
এটা হচ্ছে এসআইতে, এটা হচ্ছে সিজিএস। ওকে, মানে পাওয়ার, ডাইমেনশন, এগুলো বেসিক কতগুলো আছে যে 7টা, সেগুলো জানলে তুমি, আর ফর্মুলা জানলে পৃথিবীর সমস্ত পাওয়ার, ডাইমেনশন, ইউনিট এগুলো সব লিখতে পারবে। তো এই ছিল হয়তো আমাদের টপিক, তাই তো? এই পর্যন্তই ছিল। হ্যাঁ, পাওয়ার, ডেফিনিশনস, ইউনিট। তো এই টপিকগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, যদিও আগের বছর খুব বেশি প্রশ্ন আসেনি, দেখিনি এই টপিকগুলোর থেকে প্রশ্ন। এর পরের ভিডিওতে যেমনটা বললাম যে প্রশ্ন না এলেও কিন্তু আমরা যেহেতু জানি না যে কোন টপিক থেকে কি প্রশ্ন আসবে, আর এই টপিকগুলোকে আমরা কখনোই বলতে পারি না যে না এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো থেকে প্রশ্ন আসবে না, এরকম আমরা বলতে পারি না, ঠিক আছে? তো আমাদের কিন্তু করতেই হবে। আগের বছর প্রশ্ন না এলে এবার আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আসবে কি না আসবে সেটা তো আমাদের যেহেতু জানা নেই, তো আমাদের কিন্তু নিউমেরিক্যালস করতেই হবে। তো থিওরিটা আলোচনা হয়ে গেল। পরের এটা হয়তো 10 নম্বর ভিডিও, 11 নম্বর ভিডিওতে আমরা এই ওয়ার্ক, এনার্জি আর পাওয়ার থেকে কিছু সুন্দর সুন্দর নিউমেরিক্যালস প্রবলেম দেখে নেব, এবং ওই ভিডিওতে বলবো যে ফার্দার তোমরা আর কীরকমভাবে প্রিপারেশন করলে এটা 100% তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।